আপনি দেখবেন কেরালার পরিকাঠামোর চিত্র বদলে গেছে। আমরা প্রায় দারিদ্র্য নির্মূল করেছি। দেশের বাকি অংশের থেকে কেরালা অনেক এগিয়ে। যে ধরনের সরকার বিরোধী প্রচার চলছে তা অকল্পনীয়। বিজেপি ব্যাকফুটে রয়েছে। বিজেপি কোনো অগ্রগতি করতে পারবে না। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি এটা আপনার জন্য কিরকম ব্যস্ততার সময়। অর্থমন্ত্রী, আপনি রাজ্যের বিষয়ে অর্থ সংক্রান্ত ব্যাপারে খুব সচেতন। আসলে আপনি এই অর্থে খুব রক্ষণশীল যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পেনশন ১৫০০ থেকে বেড়ে ২৫০০ হবে, কিন্তু সেটা বেড়ে ২০০০ হয়েছে এবং আপনি ভেবেছিলেন এটাই যথেষ্ট, আমরা এর চেয়ে বেশি দিতে পারবো না। আর তারপর যেটা সারা দেশে কাজ করছে তা হলো ভোটের সময় নগদ টাকা দেওয়া। আপনি সেটা কেন করেননি? এটা কাজ করে। আপনি খুব ভালো করেই জানেন আমি একজন ফিসকাল কনজারভেটিভ হিসাবে পরিচিত নই। আমার খ্যাতি এর বিপরীত হওয়ার। আমি কল্যাণমূলক অর্থপ্রদানে খুব উদার ছিলাম। কল্যাণমূলক অর্থপ্রদানে খুব উল্লেখযোগ্য বৃদ্ধি, কোভিডের সময় মানুষের জন্য সমর্থন, কেরালায় যাতে কেউ অনাহারে না থাকে তা নিশ্চিত করেছি। প্রত্যেককে বিনামূল্যে মেডিকেট এবং যত্ন ইত্যাদি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর কেরালা একটি বড় পরিকাঠামোগত ঘাটতির সম্মুখীন হয়, কারণ কেরালা সবসময় সামাজিক ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এবং এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য আপনার একটি বিনিয়োগ প্রয়োজন, অন্ততপক্ষে সরকারি ক্ষেত্র থেকে ১,০০,০০০ কোটি টাকার মতো, তারপর কেন্দ্রীয় এবং অন্যান্য বেসরকারি ক্ষেত্রগুলি দ্বারা পরিপূরিত। আপনি এই ১,০০,০০০ কোটি টাকা কিভাবে জোগাড় করবেন? তাই আমরা একটি আর্থিক উদ্ভাবন করেছিলাম, TIFP নামক একটি নতুন প্রতিষ্ঠান যা বাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল এবং রাজ্যের নিশ্চয়তার সাথে পরিকাঠামোতে বিনিয়োগ করেছিল। সুতরাং আপনি দেখবেন কেরালার পরিকাঠামোর চিত্রটি রূপান্তরিত হয়েছে গত ১০ বছরে খুব নাটকীয়ভাবে। উদাহরণস্বরূপ আপনি হয় এমন রাস্তা দিয়ে যাতায়াত করবেন যা নতুনভাবে নির্মিত হচ্ছে, যেমন জাতীয় সড়ক, অথবা গ্রিনফিল্ড রোড যা ডিজাইন করা রাস্তা। কেরালার সমস্ত PWE রাস্তা BMNBC-তে রূপান্তরিত করা হয়েছে। সেতু পুনর্নির্মাণ করা হয়েছে। সুতরাং এটা খুবই দৃশ্যমান একটি বিষয় এবং অনেক রাস্তাই খুব আইকনিক। যেমন আমি আশা করি আপনি আমাদের হিল হাইওয়ে দিয়ে ভ্রমণ করবেন। আমাদের কোস্টাল হাইওয়ে এখনও তৈরি হওয়া বাকি আছে। এটা কেবল শুরু হয়েছে। সুতরাং এটা একটা। দ্বিতীয়ত, সুনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ, একটা নতুন ট্রান্সগ্রিড 2 এবং বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরিজম করিডোর তৈরি করা হচ্ছে। সুতরাং এটা একটা বিশাল বিনিয়োগ। মোট বিনিয়োগ, অবকাঠামোতে বর্তমান বিনিয়োগ, কেন্দ্র, রাজ্য বা অন্যদের সব মিলিয়ে প্রায় ২,০০,০০০ কোটি হবে। এটা একটা বিশাল অঙ্কের টাকা। তাহলে লোকেরা কি বোঝে যে আপনারা এতে বিনিয়োগ করছেন এবং এর ফলে চাকরি আসবে? কারণ এখন পর্যন্ত সাধারণ মানুষ এখনো বলে যে কেরালায় কোনো চাকরি নেই। সমস্ত যুবকরা শুধু পশ্চিম এশিয়াতেই নয়, বরং ইউরোপ, ইসরায়েল, সারা বিশ্বে চলে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার বলে মনে হচ্ছে। যুবকদের কেরালায় ধরে রাখতে আপনারা কি করছেন? এটাই সমস্যা, এটাই চ্যালেঞ্জ। দেখুন, আমরা গরিবদের যত্ন নিয়েছি, আমরা প্রায় দারিদ্র্য নির্মূল করেছি। এখন এবং যদি আপনি ধরুন উন্নয়নের কোনো সামাজিক সূচক নেন, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কেরালা দেশের বাকি অংশের থেকে অনেক উপরে। উদাহরণস্বরূপ ভারতের সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্ক ১০৬-এর মতো, কেরালায় ৩০-এর কাছাকাছি থাকবে। সুতরাং এটাই হলো সেই পার্থক্য। কিন্তু নতুন প্রজন্ম সবাই শিক্ষিত, তাদের চাকরির প্রত্যাশা খুব বেশি। তারা তাদের বাবা মায়ের চাকরিতে সন্তুষ্ট নয়, বুঝলেন? এমনকি বাবা মায়েরাও ছেলে মেয়েদের কাছে আশা করেন না যে তারা তাদের চাকরিতে কাজ করুক। সুতরাং এখানে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে যে জাতীয় গড়ের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি বেকারত্ব রয়েছে, অথচ ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক
কেরালায় আসছে। সুতরাং এটাই হলো বড় চ্যালেঞ্জ। বামপন্থীদের কি কোনো প্রোগ্রাম আছে কেরালাতেই ভালো মানের চাকরি তৈরি করার? এটাই হলো চ্যালেঞ্জ। সুতরাং আমরা নতুন প্রজন্মকে বোঝাতে চাই, হ্যাঁ, আমাদের আছে, গরিবদের কল্যাণের সাথে কোনো আপোষ না করে। তাই আমরা একে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য একটি প্রোগ্রাম বলি। যে কোনো শিল্প নয়, বরং এমন শিল্প যা ভালো কাজ এবং ভালো বেতন তৈরি করবে, যা মূলত জ্ঞানভিত্তিক শিল্প বা দক্ষতা ভিত্তিক শিল্প বা পরিষেবা শিল্প। এখন এই ক্ষেত্রগুলিতে কিভাবে বিনিয়োগ আকর্ষণ করা যায় বা সেখানে স্টার্টআপগুলিকে কিভাবে উৎসাহিত করা যায়, এর জন্য দুটি স্তম্ভ প্রয়োজন। ১. পরিকাঠামো, সেটা আমরা করছি। ২. উচ্চশিক্ষা রূপান্তর করা, যাতে এটি নতুন জ্ঞান তৈরি করে এবং এটি নতুন উদ্ভাবনী বাস্তুতন্ত্র তৈরি করে, বুঝবেন? তাই আমরা এর জন্য একটি কর্মসূচি তৈরি করেছি। তাই আমরা বলছি যে আমাদের এমন একটি সমাজ থাকবে যেখানে কল্যাণ বিতরণ নিশ্চিত করা হবে এবং উৎপাদন বৃদ্ধিতেও একটি মডেল হবে। সুতরাং এটি ইকুইটি এবং বৃদ্ধির মধ্যে এক ধরনের মেলবন্ধন, যা আমরা একটি ধর্মনিরপেক্ষ পরিকাঠামোয় একটি প্রগতিশীল সংস্কৃতিতে প্রদর্শন করতে যাচ্ছি। সেটাও খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন? কেরালার প্রত্যেক নাগরিকের শিল্প, সাহিত্য, থিয়েটার, সিনেমা উপভোগ করতে পারা উচিত। এবং তাই যেহেতু আপনার আয় বাড়ছে, এখন মানুষ প্রাসাদতুল্য বাড়ি, ভোগ্যপণ্য কেনা ইত্যাদির মধ্যে পরিতৃপ্তি খুঁজে পাচ্ছে। অতএব সমাজতান্ত্রিক প্রকল্পের জন্য একটি সত্যিকারের প্রগতিশীল সংস্কৃতি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বস্তুগত পণ্য ভোগের পরিবর্তে মানুষের সাংস্কৃতিক ভোগ উপভোগ করাও উচিত। তাই আপনি পরিকাঠামো নির্মাণে দেখতে পাবেন যে আমরা বিশাল স্টেডিয়াম তৈরি করছি। আর তাই প্রতিটি জেলায় 40-50 কোটি টাকার সাংস্কৃতিক কেন্দ্র থাকতে চলেছে। এখন আমাদের বিয়েনালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, থিয়েটার ফেস্টিভ্যাল আছে, নাচ, সবকিছু থাকবে। আর আমরা প্রতিটি সাহিত্য উৎসবকে উৎসাহিত করব, যা কেউ করতে চায়। আমরা আমাদের গ্রন্থাগার আন্দোলনকে সমর্থন করব, এর রূপান্তর ঘটাবো। সুতরাং এটাই কেরালার প্রকল্প। স্যার, সমস্ত সামাজিক এবং সাংস্কৃতিক জিনিসগুলো ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় আপনি সুযোগটা হারিয়ে ফেলেছেন? গত দশকে অন্যান্য দক্ষিণী রাজ্যগুলো প্রায় 100% বৃদ্ধি পেয়েছে। আপনি এমনকি 60% অর্জন করতে পারেননি। যুবকদের মধ্যে বেকারত্বের হার 40%। মানে এই সব কিছুতে আপনি কি খুব বেশি দেরি করে ফেলেননি? চাকরি তৈরির পরিবর্তে প্রতিটি জেলায় সাংস্কৃতিক জিনিসের জন্য 40 কোটি টাকা খরচ করা। আমার মনে হয় আমরা সঠিক সময়েই আছি, দেরি হয়নি। আমরা কেরালার জন্য যা করেছি তা হল শিল্প পরবর্তী সময়ে অন্তত 5-6 প্রজন্ম একটি মর্যাদাপূর্ণ শালীন জীবন পেয়েছে। সেটা খুব গুরুত্বপূর্ণ। মূলত 3 ধরনের রাজ্য আছে। আপনি চাইলে 4টেও বলতে পারেন। 1. গুজরাট, আপনার বৃদ্ধি আছে কিন্তু কল্যাণ একেবারেই নেই। তারপর আপনার কাছে চিরাচরিত কেরালা আছে, যেখানে খুব বেশি বৃদ্ধি নেই, কিন্তু আপনার পুনর্বণ্টন এবং কল্যাণ আছে। তারপর আছে পুরো বিমারু রাজ্যগুলো, যেখানে বৃদ্ধি বা কল্যাণ কোনোটাই নেই। তাই এখন আমরা একটা উদাহরণ স্থাপন করতে চাই। ঠিক আছে, আমাদের অতীতের শক্তির উপর ভিত্তি করে গড়ে তোলা আমাদের শিক্ষিত শ্রমশক্তি আছে, সুস্থ স্বাস্থ্যবান শ্রমশক্তি, একটি প্রগতিশীল সংস্কৃতি। এই শক্তির উপর ভিত্তি করে আপনার কাছে বৃদ্ধি ত্বরান্বিত করার একটি কর্মসূচি আছে। সুতরাং এটি একটি মানবিক মুখসহ উন্নয়ন। এই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তাই আচ্ছা, হয়তো আমরা এটা আর একটু আগে করতে পারতাম, কিন্তু এই কল্যাণমূলক পথ পুনর্বণ্টনের পথে যাওয়ার জন্য আমার কোনো অনুশোচনা নেই। এটা এখানকার মানুষদের একটা ভালো জীবন দিয়েছে। 2021 নির্বাচনকে একটা গণভোট হিসেবে দেখা হয়েছিল এলডিএফ এর সংকট ব্যবস্থাপনার উপর। জানেন, কোভিড, 2টি বড় বন্যা যা রাজ্যকে বিধ্বস্ত করেছিল। 2026কে দেখা হবে যে সেই শাসন উন্নয়নের পরে কি হয়েছে।
আপনি কি মনে করেন যে ভোটাররা একই রকম আস্থা দেখাবে এলডিএফের ওপর? এলডিএফের ওপর যেমনটা তারা 2021-এ দেখিয়েছিল, কারণ ওটা ছিল সংকট ব্যবস্থাপনার বিষয় এবং এটা হলো তারপরে যা ঘটেছে তার এক ধরনের জবাবদিহিতা। আপনার কথায় যুক্তি আছে। কেরালা সরকার সংকট ব্যবস্থাপনায় অনুকরণীয়ভাবে ভালো কাজ করেছে। প্রথমত নেপা কন্টেন্ট, তারপর বন্যা যেটা ছিল, এবং এই বন্যা এবং ভূমিধস, আর তারপর এলো কোভিড। এগুলোর প্রত্যেকটির মোকাবিলা করা হয়েছিল এমনভাবে যে মানুষকে সম্পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। ধরুন, উদাহরণস্বরূপ ধরুন কোভিড। আন্তর্জাতিকভাবে কেরালায় মৃত্যুর হার অন্যতম সর্বনিম্ন। যদি আপনি অতিরিক্ত মৃত্যু হারকে গণ্য করেন, ঠিক আছে, কেরালায় বিশ্বের সর্বনিম্ন মৃত্যু হার রয়েছে। এবং গরিবদের সহায়তার জন্য এক ধরনের সম্পূর্ণ প্যাকেজ। দেখুন, আমরা মোটেই রক্ষণশীল ছিলাম না। ধরুন, ভারত সরকার সমস্ত রাজ্যকে জিডিপির 5% পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দিয়েছিল। সাধারণত আপনাকে জিডিপির মাত্র 3%-এর অনুমতি দেওয়া হয়। সমস্ত রাজ্যই বেশি ঋণ নিয়েছিল, কিন্তু তারপর তারা সবাই খরচ করতে দ্বিধা করছিল, কারণ ততদিনে রক্ষণশীল আর্থিক নীতি, ধার করা টাকা রাজস্ব খাতে খরচ করা যায় না। এটা শুধুমাত্র সম্পদ তৈরি করতে খরচ করা যেতে পারে। তাই আপনি কি জানেন ভারতের রাজ্যগুলির কাছে কোভিডের সময় 3 লক্ষ কোটি টাকার তহবিল অব্যয়িত অবস্থায় পড়েছিল, এবং সেটাও তাদের কোষাগারের ধার করা টাকা। যে টাকার 7-8% ধার করা হয়েছিল, 7%। বিনিয়োগ, ভারত সরকারের সিকিউরিটিজে 3% বিনিয়োগ করা হচ্ছে। এটা এমন একটা প্রহসন, একটা উদ্ভট পরিস্থিতি। কেরালাই ছিল সেই রাজ্যগুলির মধ্যে একটি যা সবসময় ওয়েজ অ্যান্ড মিন্স মাইনাসে ছিল। আমি আমার সচিবকে বলেছিলাম, আমি আমার কোষাগারকে কোনো একটি দিনও পজিটিভ ব্যালেন্সে দেখতে চাই না। এটাকে রাখুন, আমার কিছু যায় আসে না যদি আমরা ড্রাফটে থাকি। টাকা খরচ করুন, মানুষকে সমর্থন করুন। তো এটা বলা যায় একটা খুব ভিন্ন অভিজ্ঞতা, আর মানুষ সমর্থন করেছিল। আপনি ঠিকই বলেছেন। খুব প্রভাবিত। এখন এমন কোনো জরুরি অবস্থা নেই ওয়ানাডের ভূমিধস ছাড়া। আমাদের উচিত, আসলে আমি বলি, আপনার গিয়ে দেখা উচিত। কিভাবে পুনর্বাসন কি? ঠিক আছে, একটা সম্পূর্ণ নতুন টাউনশিপ তৈরি হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত সমস্ত জনসংখ্যাকে পুনর্বাসন দেওয়া হবে। টাউনশিপ যেখানে সমস্ত সামাজিক সুযোগ সুবিধা ইত্যাদি থাকবে। শুধু কুঁড়ে ঘর নয়, বাড়িগুলোকে আরও ভালোভাবে তৈরি করা হচ্ছে। এটা নিজের চোখে গিয়ে দেখুন। ঠিক আছে, তাই এখন সেটা মোটের ওপর অনুপস্থিত। কিন্তু পরিকাঠামো তৈরির পাশাপাশি সামাজিক কল্যাণের উন্নতির এই কৌশলটা এখন খুব স্পষ্ট হয়ে উঠেছে, বুঝলেন? পাঁচ বছর আগে পরিকাঠামোর কাজ সবে শুরু হচ্ছিল। জাতীয় সড়ক সবে শুরু হচ্ছিল। নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল। আপনারা বলছিলেন যে এগুলো আসবে, আর এখন এই সবই বাস্তবায়িত হচ্ছে। এবং আমার মনে হয় এটাই আজ বামপন্থীদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু স্থানীয় নিকায় নির্বাচনে এর কিছু সুফল তো নিশ্চয়ই পাওয়া উচিত ছিল। আচ্ছা, এটা একটা খুব প্যাঁচালো প্রশ্ন। এত কিছুর পরেও আমরা স্থানীয় সরকার নির্বাচনে হেরে গেছি। আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা প্রচার যুদ্ধে হেরে গেছি। কেরালা ভারতের সবচেয়ে মিডিয়া সচেতন রাজ্য। আমাদের মিডিয়ার প্রসার, প্রিন্ট মিডিয়া, জাতীয় গড়ের 5 গুণ হবে। আচ্ছা, এই ছোট্ট রাজ্যে 12টা নিউজ চ্যানেল এবং ইন্টারনেট, মোবাইলের প্রসার সবচেয়ে বেশি। এখন কেরালাতে কিছু একটা বদলে গেছে। যদিও আমরা এটা নিয়ে কথা বলি, আমার মনে হয় না এর গুরুত্ব আমরা খুব একটা উপলব্ধি করতে পেরেছি। দিনের পর দিন যে ধরনের সরকার বিরোধী প্রচার চলছে তা অকল্পনীয়। আমি যা বলবো তা হলো,
যদি আপনারা এখন সেবা করতে চান, আমরা আমাদের ইশতেহার প্রকাশ করতে চলেছি। এই ইশতেহারকে প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতে অনেক সাংগঠনিক কাজের প্রয়োজন হবে, স্কুল প্রস্তুত করা ইত্যাদি ইত্যাদি। ইউডিএর কোনো খরচ ছাড়াই গত 5 বছর ধরে বাম বিরোধী প্যামফ্লেট বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, সেটাও সবচেয়ে পেশাদারি পদ্ধতিতে। এটাকে আমার ঈর্ষা করতেই হবে। পেশাদারি পদ্ধতিতে কেরালার প্রত্যেক বাড়িতে, এবং এই প্রচারের প্রভাবটা এমন কিছু যার জন্য আমরা তৈরি ছিলাম না। আর তাই আমাদের উন্নয়নকে বিতর্কের মূল এজেন্ডা হিসাবে আনতে হবে। দ্বিতীয়টি ছিল উদাহরণস্বরূপ এসআইআর। সেটির ব্যাখ্যা এমনভাবে করা হয়েছিল যে কেরালা সরকার সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জন্য কিছু করছে। এগুলো এমন কিছু জিনিস যা একরকম পরেই সামনে এসেছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি ভয় মনস্তত্ত্ব চলে এসেছে, এতটাই যে তারা এমন রাজনৈতিক দলগুলির দিকে তাকিয়ে থাকে যারা জাতীয় স্তরে অবদান রাখতে পারে, বুঝলেন? তাই আমরা স্থানীয় নির্বাচন খুব খারাপভাবে হেরেছিলাম। একটা পরিবর্তন এসেছিল। দেখুন, কেরালায় সংখ্যালঘুদের মাত্র 30% বামপন্থীদের সমর্থন করে। 1959 সালের কুখ্যাত কমিউনিস্ট বিরোধী আন্দোলনের আগে এটা অন্যরকম ছিল। ওই ঘটনাটা ছিল একরকম একটা বড় মনস্তাত্ত্বিক ভাঙন। আপনি যদি দক্ষিণ কেরালার কমিউনিস্ট পার্টির নেতাদের কথা ধরেন, দক্ষিণ কেরালা পার্টির প্রথম সচিব ছিলেন একজন খ্রিস্টান, দ্বিতীয় সচিব ছিলেন একজন খ্রিস্টান, প্রধান নেতারা খ্রিস্টান ছিলেন, মানে সব সম্প্রদায় উপস্থিত ছিল। কিন্তু এই কমিউনিস্ট বিরোধী সংগ্রামের পরে, যাতে চার্চ খুব বড়ভাবে জড়িত ছিল, খ্রিস্টানদের মধ্য থেকে নিয়োগ পুনরায় শুরু হয়েছিল 1980-র দশকে। 1980-র দশকের শেষের দিকে আমার প্রজন্মের সাথে 1980-র দশকে। তাই আমাদের কেবল 1/3, 30% সমর্থন আছে। স্থানীয় নির্বাচনে এটা প্রায় 25% নেমে গিয়েছিল। তো স্থানীয় নিকায় নির্বাচনে একটা উন্নতি হয়েছে, কিন্তু আমরা আগে যে অবস্থানটা অর্জন করেছিলাম সেটা ধরে রাখার জন্য যথেষ্ট নয়। সুতরাং এই প্রতিবন্ধকতা নিয়েই আমরা কাজে নামছি। তাই আমরা দুটো কাজ করেছি। এক, সোশ্যাল মিডিয়াতে একটা বড় হস্তক্ষেপ এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ ব্যবস্থা, স্কোর ইত্যাদিকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। দ্বিতীয়ত, তো এই আউটরিচ প্রোগ্রামটা চালু আছে। তাই আমার মনে হয় এটা একটা দৃশ্যমান প্রভাব ফেলছে। এবং আমাদের একটা সুবিধা আছে, 140 জন নির্বাচনী প্রতিনিধির মধ্যে প্রায় 100 জনই বামপন্থীদের সাথে আছেন, এবং তারা প্রায় সবাই আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং তাদের মুখ পরিচিত, তারা প্রতিটি নির্বাচনী এলাকায় আইকনিক সাফল্যের সাথে পরিচিত, এবং এটা আমাদের একটা বড় সুবিধা দেয়। আমার মনে হয় 21 সালে যা হয়েছিল আমরা তার পুনরাবৃত্তি করব। হ্যাঁ, অন্য একটা বিষয়ে আসি, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। সেখানে আপনাদের অনেক কেরালাইট আছে, তারা ফিরে আসে, তারা টাকা পাঠায়, তারা যাতায়াত করতে থাকে। এখন এমনকি এলপিজিরও ঘাটতি দেখা দিয়েছে। আপনাদের অবস্থা কেমন? এটা আপনাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে? সুতরাং প্রথমত, আমার উপর এর প্রভাব দেখলে উপসাগরীয় দেশগুলি থেকে আসা রেমিটেন্স আমাদের জিএসটিপির প্রায় 1/3 সমান। তাই রেমিটেন্সের ক্ষেত্রে অনিশ্চয়তা এটাকে সত্যি হতে হবে এমন নয়, কিন্তু অনিশ্চয়তা ভোগ কমিয়ে দেয়, নিয়ে আসে, প্রবৃদ্ধিকে মন্থর করে দেয়। এটাই অর্থনৈতিক প্রভাব। আমাদের আগে কুয়েত সংকটের অভিজ্ঞতা হয়েছে, যা কেরালার অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা ছিল। রাজনীতিতে আগে এই ধরনের সংকট একটি ইতিবাচক প্রভাব ফেলত। দেখুন, কেরালার বামেরা 1991 সালের নির্বাচনে, 1990 সালের স্থানীয় সরকার নির্বাচনে বিপুল ভোটে জিতেছিল। প্রতিটি জেলা জিতেছিল কারণ বামেরা সাদ্দাম হোসেনকে সমর্থন করেছিল।
এর সহজ কারণ হল সাম্রাজ্যবাদ বিরোধিতার একটি বিশাল ঐতিহ্য আছে এবং মার্কিন বিরোধী যে কোনো কিছুই সমর্থন পায়। কিন্তু আজকাল কেরালায় সেই ধরনের মানসিকতাও বদলাচ্ছে। কেরালায় প্রথমবারের মতো আমরা চরম দক্ষিণপন্থীদের উত্থান দেখেছি, যা কেরালার পটভূমিতে অনুপস্থিত ছিল। এর উত্থান ঘটেছে। এটি এখনও একটি ছোট সংখ্যালঘু, হয়তো 15-60% ভোটার, কিন্তু এর উত্থান ঘটেছে। দ্বিতীয়ত, খ্রিস্টান সম্প্রদায়ের কিছু অংশের মধ্যেও এক ধরনের ইসলামোফোবিয়া, ভীতি ছড়িয়ে পড়ছে। অতএব উপসাগরীয় অঞ্চলের এই রাজনৈতিক সংকট থেকে সেই ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া হচ্ছে না যা আগে বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী অভ্যুত্থানগুলি কেরালায় তৈরি করত, বুঝলেন? কিন্তু বামেরা এমন একটি রাজনৈতিক শক্তি যারা খুব ধারাবাহিকভাবে একটি সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নিয়েছে। তাই এই যুদ্ধে আমরা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং এটি আমাদের নির্বাচনী প্রচারের একটি অংশ। এর একটি ইতিবাচক প্রভাব পড়বে, কিন্তু অতটা নয় যতটা এই ধরনের অবস্থানের প্রভাব অতীতে পড়ত। সেটা আমি আশা করি না। সুতরাং একদিকে একটি অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এর ফল, রাজনৈতিক ফল, বামপন্থী দলগুলোর জন্য আরও ইতিবাচক হবে, কিন্তু অতীতে যেমনটা হতো ততটা নয়। সুতরাং এলপিজি সংকট, যা মানুষ একেবারে বাস্তবে অনুভব করছে, এমনকি গতকাল হোটেলেও তারা বলছিল যে তারা ইন্ডাকশন ব্যবহার করছে এবং রান্নার জন্য সাধারণ গ্যাস নয়। আপনারা কি সেটাকে এমন কিছুতে রূপান্তরিত করতে পেরেছেন যা মানুষ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা হিসেবে দেখবে? কারণ আপনি বলছেন বিজেপি একটি শক্তি হিসেবে উঠে আসছে। তরুণ ভোটাররা, তরুণ প্রজন্ম, তাদের জন্য তারা সম্ভবত নিজেদের আরও বেশি মেলাতে পারে, যাকে এক উচ্চাকাঙ্ক্ষী ভারত হিসেবে দেখা হয় তার সঙ্গে, যা বিজেপির সঙ্গে যায়। আচ্ছা, কিছু নির্দিষ্ট মহলের প্রচার হলো যে এটা রাজ্য সরকারের ব্যর্থতা। গ্যাসের অভাব, সেটা বন্টন করতে ব্যর্থতা, এবং ইত্যাদি ইত্যাদি। সেটা একটা কুমন্তব্যমূলক প্রচার যা চলছে, একটা বয়ান যা তারা তৈরি করার চেষ্টা করছে। তাই আমরা মোদির ব্যর্থতা প্রকাশ করে চলেছি। কিভাবে তিনি সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধের একজন সহযোগী হয়ে উঠেছেন। ভারতের রাষ্ট্রপ্রধানের ইসরায়েল সফরের জন্য সেটা ছিল সবচেয়ে ভুলভাবে বেছে নেওয়া মুহূর্ত, আগ্রাসনের প্রাক্কালে, বুঝলেন? বিনা কোনো কারণেই এমন একটা অপরাধের প্রতি যা ঘটতে চলেছিল তার সঙ্গে সংহতি ঘোষণা করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য ছিল না। এবং তাই বিজেপি ব্যাকফুটে আছে, অর্থাৎ বিজেপি কোনো অগ্রগতি করতে পারবে না। তারা জেতার খুব কাছাকাছি চলে এসেছে, 1টা সিট, 2টো সিট ইত্যাদি। কিন্তু আমার মনে হয় না এবারে কেরালাতে তাদের ভোটের ভাগ কোনোভাবে বাড়বে। এটা 16% থেকেও আরও কমে যাবে। একটা কারণ হলো তালগোল পাকানো, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে চূড়ান্ত তালগোল পাকানো। কিভাবে ভারতকে পুরোপুরি কোণঠাসা করে দেওয়া হয়েছে। দেখুন, আমরা শ্রীলঙ্কার কাছে, শ্রীলঙ্কা যে অবস্থান নিচ্ছে সেটা দেখুন। কিভাবে তারা মাথা নোয়াতে অস্বীকার করছে, যেখানে তাদের আর্থিক অবস্থা খুবই জটিল, বুঝলেন? এক ধরনের মূলধন পাচার ওই দ্বীপের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। কিন্তু একটা লক্ষণ রেখা আছে যার বাইরে আপনি যেতে পারবেন না। এটা তারা নিজেরাই টেনেছে। হ্যাঁ, আমরা মানিয়ে নিতে রাজি আছি, আমরা মানব না। কিন্তু ভারত সরকার একজন রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ডের শোক জানাতে সমবেদনা প্রকাশ করতেও অনিচ্ছুক। তাই এটা কেরালাতে বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আপনি কি এটাকে প্রচারের কাজে ব্যবহার করেন? হ্যাঁ, আমার মনে হয় এটাই একটা কারণ যার জন্য কেরালায় বিজেপির অবস্থার উন্নতি হবে না। কিন্তু আপনি তো আগেই স্বীকার করেছেন যে আপনারা সংখ্যালঘু ভোট হারিয়েছেন। আপনারা উচ্চবর্ণের হিন্দু ভোটের কিছু অংশ হারিয়েছেন, মূলত বিজেপির কাছে। আপনারা কি ওবিসি ভোটও হারাচ্ছেন, যেটা আপনার দলের একটা মূল ভোট ছিল? এবং আপনি বলেছিলেন যে বিজেপি 16% নিচে নেমে যাবে, কিন্তু সাধারণ নির্বাচনে তারা 20% পর্যন্ত উঠেছিল। তাহলে আপনি এত নিশ্চিত কেন জেনে বিজেপি এত খারাপ ফল করবে? এবং বিজেপির থেকে যে সমর্থনই সরে যাক না কেন,
কংগ্রেসকে তা পেতে আপনারা কিভাবে বাধা দেবেন? আচ্ছা, প্রথমত সংখ্যালঘু ভোট। বামপন্থীদের কাছে সংখ্যালঘুদের 30% ভোট ছিল। এখন তা কমে গেছে, কিন্তু এখনও বামপন্থীদের কাছে 25% সংখ্যালঘু ভোট থাকবে, যা আমার মনে হয় এবার অন্তত কিছুটা বাড়বে। নিজে থেকে নয়, কিন্তু নতুন কিছু নতুন জিনিস যা কেরালায় ঘটেছে তা হল কেরালায় বিজেপির বৃদ্ধি, অর্থাৎ জনসমর্থন খুবই ধীর গতিতে হয়েছে। তাদের সংগঠন খুব খুব শক্তিশালী, আরএসএস নেটওয়ার্ক। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু এই শবরীমালা 2019-এর আন্দোলনের সাথে এটা বদলে যায়। আর শবরীমালা, তারা সেই বছর একটা নির্বাচনে হেরে গিয়েছিলেন। বিজেপি প্রায় 20% কাছাকাছি পৌঁছেছিল। যদিও জেতেনি, তারা শুধুমাত্র ত্রিশূরে জিতেছিল, কিন্তু তাদের ভোট শেয়ার বেশ সম্মানজনক হয়ে উঠেছিল। এখন মোটের উপর মাত্র 20%, যার মানে হল তারা কেরালার হিন্দু সম্প্রদায়ের 40% বেশির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। এটা একটা বড় পরিবর্তন যা ঘটেছে। কিন্তু তারপর কি ঘটেছে? তাহলে কোন বিভাগে তারা প্রবেশ করেছে এই বিস্তারে? 2000 সালের শবরীমালা পর্যন্ত তাদের বিস্তার মূলত উচ্চবর্ণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু শবরীমালাকে ব্যবহার করে তারা বামপন্থী ঘাঁটি, অনগ্রসর জাতি এবং দলিতদের মধ্যে কিছুটা বিস্তার লাভ করেছিল। এখন তার পরের বছরগুলিতে আমরাও আমাদের কৌশলে পরিবর্তন এনেছি। দেখুন, আমরা এই অবস্থান নিয়েছিলাম যে কোনো দলীয় সদস্য বা সমর্থক মন্দির কমিটিগুলিতে, জাতিগত সংগঠনগুলিতে এবং আরও অনেক কিছুতে থাকবে না। কিন্তু আমরা জায়গা খালি করে দিয়েছিলাম, কিন্তু সেই জায়গা আরএসএস দখল করে নিচ্ছিল। তাই আমরা ঠিক করলাম, না, দলের নেতারা সেখানে থাকবেন না। দলের সমর্থকরা সেখানে থাকতে পারে এবং তাদের থাকাও উচিত। তাই আমরা এই জায়গাগুলোর বেশিরভাগই পুনর্দখল করেছি। বাম পর্যায়গুলির দ্বারা নয়, বরং ধরা যাক ধর্মনিরপেক্ষ পর্যায়গুলি দ্বারা। কেরালার হিন্দু ধর্মের ঐতিহ্য একেবারেই পুনরুজ্জীবনবাদী নয়। এটা নবজাগরণ, হিন্দু ধর্মের সম্পূর্ণ পুনর্ব্যাখ্যা। এটি ধর্মনিরপেক্ষ পদ্ধতিতে। কেরালার নবজাগরণের স্বতঃসিদ্ধ স্লোগানটি হল, আপনি কোনো ধর্মের তা বড় কথা নয়, যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভালো মানুষ। এটি শ্রী নারায়ণ গুরুর তৈরি করা স্লোগান, বুঝলেন? এটাই কেরালার আদর্শ। সুতরাং আমরা বলি, আপনি ধার্মিক হন, আমরা যুক্তিবাদী অবস্থান নিতে অস্বীকার করব, কোট আনকোট। তারা বলে, আপনার ধর্মকে সম্মান করুন, আপনার বিশ্বাসকে সম্মান করুন, কিন্তু সেটাকে রাজনীতিতে আনবেন না। আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের বিরোধিতা করি, কিন্তু ধর্মীয় বিশ্বাস আমরা রক্ষা করব। আমরাও আমাদের কৌশল পরিবর্তন করেছি যখন আমরা সেই জমিটা আবার জিতে নিয়েছি। তাই আমার মনে হয় না যে তারা এখন অনগ্রসর শ্রেণীর মধ্যে প্রভাব বিস্তার করছে, আরও প্রভাব বিস্তার করছে। বিজেপির কৌশল হল জাতি সংগঠনগুলিকে ব্যবহার করা। এর একটি দীর্ঘ ইতিহাস আছে। স্বাধীনতার আগে পর্যন্ত প্রাথমিক পর্যায়ে এবং ধরা যাক স্বাধীনতার প্রথম দশকগুলিতে কেরালায় প্রত্যেক কমিউনিস্ট প্রত্যেকটা জাতি সংগঠনে কাজ করত, কারণ কমিউনিস্টদের সামাজিক সংস্কার আন্দোলনে খুব সক্রিয় হতে বলা হয়েছিল, বুঝলেন? কিন্তু তারা জাতিগত ব্যবস্থাকে অতিক্রম করে শ্রেণীর সংগঠনও গড়ে তুলেছিল। পরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা সরে এসেছিলাম, যেমনটা আমি আপনাকে বলেছিলাম, জাতপাত, ধর্মীয় বিষয় ইত্যাদি থেকে। তাই এখন বিজেপি এই সমস্ত জাতিগত সংগঠনগুলিকে কবজা করছে। তাই আমরা একটা অবস্থান নিচ্ছি, আমরা যে কোনো জাতিগত নেতাকে সমর্থন করব যতক্ষণ না আপনি কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছেন। আপনি যদি কিছু মনে না। কিন্তু যখন আপনি ইরবাদের জাতিগত নেতার মতো কোনো নেতাকে সমর্থন করেন, যিনি খোলাখুলিভাবে মুসলিম বিরোধী মন্তব্য করেছেন, তখন সংখ্যালঘুরা আপনাকে বিশ্বাস করবে কেন? তাদের মধ্যে কিছু, দেখুন, আপনি বিশেষভাবে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, এরোবা সম্প্রদায় সংগঠন, এটা আরএসএস এর দখলের একটা প্রধান লক্ষ্যবস্তু। কেরালা, যদি আপনি হিন্ডো সিএসডি এর সমীক্ষা ব্যবহার করে জাতি দেখেন, তাহলে 65% দলিত বামদের সমর্থন করে। 50 থেকে 53% অনগ্রসর সম্প্রদায়
বিশেষ করে এই সম্প্রদায়টি বামদের সমর্থন করে। আপনি জাতিগত শ্রেণীবিন্যাসে যত উপরে উঠবেন আপনার সমর্থন তত কমতে থাকে। এখন তারা এটাকে দখল করতে চেয়েছিল, তাই সম্প্রদায়ের মধ্যে একটা বড় লড়াই চলছে। এই বিশেষ নেতার ছেলে আরএসএসের একজন রাজনৈতিক সহযোগী হয়ে উঠেছে। এখন বাবা একসময় তিনি আগে বর্ণ সংগঠনের নেতা ছিলেন, তাই তিনি বর্ণ সংগঠনটিকে আরএসএসের সঙ্গে যুক্ত করতে অস্বীকার করেছেন। সুতরাং সম্প্রদায়ের মধ্যেই একটা পার্থক্য আছে, একটা অংশ। যদিও তার নিজের ছেলের নেতৃত্বে প্রকাশ্যে আরএসএসের সঙ্গে যুক্ত হতে চায়, যেখানে আনুষ্ঠানিকভাবে বর্ণ সংগঠনটি তা করে না। এখন আমরা এটাকে স্বীকার করতে চাই, এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আপনি পুরো বর্ণ সম্প্রদায় সংগঠনের উপর আরএসএসের দোষ চাপিয়ে দেবেন না। তাই আমরা এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখি, কিন্তু একই সাথে আমরা সংলাপ চালিয়ে যাব, কারণ খুব খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি কি জানেন কেন আরএসএস যে অনুপ্রবেশ করতে পারছে না? তার একটা কারণ হলো এমনকি নায়ার সার্ভিস সোসাইটির মতো উচ্চবর্ণের সংগঠনও এই বর্ণ সংগঠনটি আরএসএসের কথা মানতে অস্বীকার করে। এমনকি অতি সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি যখন বর্ণ সংগঠনটির প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন, তারা অস্বীকার করেছিল। এর নির্বাচনের সময়টা এই নৈকট্য মুসলিম সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তাই না? এই ইজাভা সম্প্রদায়ের নেতার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা। দেখুন, এগুলো সৌজন্য। আপনি গাড়িতে করে যাচ্ছেন কারণ সব ট্রাফিক বন্ধ। এই বৃদ্ধ মানুষটি 85+ হেঁটে যাচ্ছেন। আপনার কি মনে হয় তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়া উচিত? সুতরাং আপনি দাবি করছেন দেখুন, এই ধরনের ধারণা তৈরির লড়াই চলছে, বুঝলেন? সুতরাং আপনি এর ব্যাখ্যা করেন, তাকে দেখেন, তাকে তুলে নেন এবং সভাস্থলে নিয়ে আসেন। হ্যাঁ, না, এটা একটা সাধারণ সৌজন্য যা এখানকার যে কোনো প্রবীণ নাগরিককে দেখানো উচিত। সুতরাং সিপিএম বনাম বাকিদের মধ্যে একটা বড় পার্থক্য হলো, আমার মনে আছে চোর আমার স্বামী বলেছিলেন, যে কোনো নির্বাচন একটা পকেটমার আর চোরের মধ্যে কাউকে ভোট দেওয়ার মতো। সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু সিপিএমকে সাধারণত দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখা হয় না। তবে আপনি শবরীমালার বিষয়টি তুলেছেন। শবরীমালায় এই একটা ব্যাপার আছে এবং এটা ছড়িয়ে পড়ছে যে ওখান থেকে সোনা চুরি করে তার জায়গায় পিতল রাখা হয়েছিল এবং দুজন সিপিএম নেতা বোর্ডের একেবারে শীর্ষে ছিলেন। এটা আপনাকে কিভাবে প্রভাবিত করবে? আপনাকে কি বাকিদের মতোই দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখা হবে এবং এটা কি নির্বাচনে প্রভাব ফেলবে? কেরালা ভারতের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত সমাজ। বিভিন্ন সমীক্ষা, দুর্নীতির সমীক্ষায় স্বচ্ছতা সমীক্ষা রয়েছে। 2, বিরোধীরা গত 5 বছরে কোনো সময়ে, এমনকি স্যার, বিরোধীরা শেষ 5 বছরে একবারও বিধানসভায় আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ তোলেনি। এখন সরকারের একেবারে শেষের দিকে শবরীমালায় একটি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। সোনায় মোড়া পুতুল এবং অন্যান্য মূর্তি নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর সেই সোনা চুরি হয়ে যায়। সুতরাং পুলিশের মামলাটি হল যে সিপিএম মনোনীত দেবস্বম বোর্ডের সভাপতি এই প্লেটগুলি সরাতে রাজি হয়েছিলেন কোটিংয়ের জন্য, ধরা যাক চেন্নাই ইত্যাদি জায়গায়। তাই তিনিও জড়িত। তো এভাবেই কেলেঙ্কারিটা ফাঁস হয়েছিল। কেরল সরকার আদালতকে বলেছিল, আপনারা একটি বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে তদন্তের তত্ত্বাবধান করুন। আমরা হস্তক্ষেপ করতে চাই না। যারা দোষী তাদের শাস্তি হওয়া উচিত। তাই হাইকোর্টের অধীনে তদন্ত চলছে এবং আমরা চাই যে দেবস্বম বোর্ডের মানুষের মধ্যে সম্পূর্ণভাবে এক ধরনের বিশ্বাসযোগ্যতা থাকুক। সেই জন্য চেয়ারম্যান হিসাবে কোনো রাজনৈতিকভাবে নিযুক্ত ব্যক্তিকে সরানো হয়নি এবং একজন বরিষ্ঠ আমলা, অবসরপ্রাপ্ত আমলা, যার একটি দৃষ্টান্তমূলক ট্র্যাক রেকর্ড এবং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তাকে দেবস্বম বোর্ডের
কিন্তু তারপর ঘটনা ঘটল। এটা খুব স্পষ্ট হয়ে গেল যে পুরোহিত সহ অনেকেই ছিলেন যারা এই কেলেঙ্কারিতে জড়িত ছিল, আর এই পুরোহিতরা বিজেপির সমর্থন পুষ্ট। দ্বিতীয়ত, এই কেলেঙ্কারিটি বর্তমান সরকারের আমলে বা আগের এলডিএফ সরকারের আমলে শুরু হয়নি, ইউডিএফের আমলে শুরু হয়েছিল। ব্যাপারগুলো ঘোলাটে ছিল, অনেক কিছু চলছিল, সুতরাং এর মাত্রা অনেক বড়। তাই তদন্ত চলতে দিন, এবং যেই দোষী হোক না কেন কেউ এর থেকে পালাতে পারবে না। এই ধরনের অব্যবস্থা যা শবরীমালায় চলে আসছে। তাই আমার মনে হয় একটা কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন আমরা স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল করতে পারি না। এর একটা কারণ ছিল এইটা। দেখুন, আমার মনে হয় শবরীমালার সেই ধরনের ছাঁচটা চলে গেছে। যদিও লোকেরা এটা নিয়ে চর্চা করেছে, বামেরা কোণঠাসা হয়নি। এটা অনেক বেশি বিস্তৃত, আর আমরা বলছি আদালতের অধীনে তদন্ত হোক এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ঠিক আছে, এই প্রচারাভিযান বলছে মাত্তার ওন্ড্র লালটিএফ আল্লাদে, কিন্তু মানুষের মনে এটা সিপিএম এর সাথে মাত্তার ওন্ড্র পিনারাই বিজয়ন আল্লাদে বলে মনে হচ্ছে। এটা কি এমন কিছু যা আপনাদের ক্ষতি করছে? আচ্ছা, এই বিষয়ে কিছু সন্দেহ থেকেই যাবে। আমি এটা অস্বীকার করব না। এটা এক ধরনের অপপ্রচার। ওরা এটাকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছে। ওরা মন্দিরের ঐতিহ্যবাহী স্তোত্রের ছন্দে প্যারোডি গান তৈরি করছে। তাই আমাদেরকে এর জবাব দিতে হবে। আমাদের সেটার জবাব দিতে হবে। এই নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন আমি আপনাকে বলেছি, এটাই সেই চ্যালেঞ্জ যা আমরা ইউডিএফকে দিচ্ছি। গত 5 বছরে বামেদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির একটাও মামলা আপনারা তুলতে পেরেছেন? এমনকি আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগও আনা হয়নি। আমরা ভেবেছিলাম অন্তত বিধানসভার শেষ অধিবেশনে কিছু মন গড়া অভিযোগ আনা হবে, একটাও নয়। তাই হ্যাঁ, আমার মনে হয় এই বিষয়ে আমাদের বিশ্বাসযোগ্যতা বেশ বেশি। তাহলে এই নির্বাচনে আপনারা কার বিরুদ্ধে লড়ছেন? আপনারা কি ভোট ফিরে পাওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়ছেন? আপনারা কি ইউডিএফ এর বিরুদ্ধে লড়ছেন, যারা শক্তি বাড়াচ্ছে এবং পৌরস্থানীয় নির্বাচনে ভালো ফল করেছে? আপনাদের লক্ষ্য কে? রাহুল গান্ধী বলেছেন এটা সিপিএম এবং বিজেপি একসাথে। তাহলে আপনারা কাকে লক্ষ্য করছেন? আসলে আমাদের প্রধান লক্ষ্য হল খোদ ইউডিএফ। ওরাই হল প্রতিপক্ষ। বিজেপি খুব একটা দূরবর্তী তৃতীয় শক্তি নয়, কয়েকটি নির্বাচনী এলাকা ছাড়া, যেখানে আমরা বিজেপি এবং ইউডিএফকে সমানভাবে বিরোধিতা করব। কিন্তু আপনাকে বুঝতে হবে, কেরালায় 1960 থেকে উদ্দেশ্য ছিল ইএমএসকে হারানো। জনসংঘ ইএমএস নাম্বুজ্জিপাদের বিরুদ্ধে প্রার্থী তুলে নিয়েছিল এবং কংগ্রেস ও জনসংঘ তাকে হারানোর জন্য একসাথে লড়েছিল। সেই সময় থেকে শুরু করে প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো নির্বাচনী ক্ষেত্রে এই রফা চলে আসছে। এবং আপনি যদি সেই সব উদাহরণ দেখেন যেখানে বিজেপি জিতেছে, সেটা সবসময় ইউডিএফ এর গোপন মদতে হয়েছে। তাদের ভোট শেয়ার মারাত্মকভাবে কমে যায় এবং বিজেপি জিতে যায়। এটা গত বিধানসভায় ত্রিচুরের সংসদীয় নির্বাচনেও হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে অনেক জায়গায় এটাই উদাহরণ, এবং নির্বাচনের পরে বিজেপি এবং কংগ্রেস একসাথে এসেছে। আসলে যেমন কিছু উত্তর ভারতীয় রাজ্যে হয়, একটি পঞ্চায়েতে, মাত্তুরে, এবং সেখানে কংগ্রেসের নির্বাচিত ব্যক্তিরা বিজেপিতে যোগ দিয়েছিল একটি। সুতরাং আপনি দেখবেন কিছু নির্দিষ্ট অংশে তারা বামপন্থীদের হারানোর জন্য একটি বোঝাপড়ায় পৌঁছাচ্ছে। যতদূর বিজেপির প্রশ্ন, কংগ্রেসের চেয়েও বেশি তারা বামপন্থীদেরই নিচে নামাতে চায়। কারণ যদি বিজেপি কেরালার হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করতে চায়, যা আমি যেমন আপনাকে বলেছি রেনেসাঁ ঐতিহ্যের কারণে একটি অত্যন্ত ধর্মনিরপেক্ষ সম্প্রদায়, তাহলে বামপন্থীদের নির্মূল করাটা জরুরি। এখন পর্যন্ত তারা প্রায়শই কংগ্রেসের সাথে বোঝাপড়া করে।
তাই এখন যে বড় বিতর্ক চলছে তা এখানে খুব মজার। সুতরাং কংগ্রেস অভিযোগ করা তো চেষ্টা করছে যে সিপিএম বিজেপির সাথে জোট করছে। রাহুল গান্ধী এসে সিজেপি এর এই হাস্যকর মন্তব্যটি করেছেন। আর অবশ্যই বামপন্থীদেরও পাল্টা অভিযোগ আছে। সুতরাং এটা এক ধরনের ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ যা চলছে। একটা প্রশ্ন, হ্যাঁ, আপনি হিন্দুদের মধ্যে বিজেপির প্রবেশ করা নিয়ে কথা বললেন। কি বললেন? আপনি হিন্দু ভোট ব্যাংকে বিজেপির প্রবেশ নিয়ে কথা বললেন, কিন্তু খ্রিস্টানদের ব্যাপারে কি বলবেন? বিজেপি খ্রিস্টান ভোটারদের আকৃষ্ট করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, এবং খ্রিস্টানরা মানে খ্রিস্টান সম্প্রদায় জানেন একরকমভাবে অনেক ক্ষেত্রে বিজেপির প্রতি খোলামেলা থেকেছে। এবং এর আগে আপনি ইসলামোফোবিয়া নিয়ে কথা বলেছিলেন। কাসা, ডিফেন্ডার্স অফ দ্য ক্রিশ্চিয়ান ফেইথ, ওয়ারিয়ার্স অফ দ্য ক্রসের মতো গোষ্ঠীগুলোর সাথে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও কি ইসলামোফোবিয়া বাড়ছে না? জানেন, আমরা তাদের প্রান্তিক শক্তি হিসেবে উড়িয়ে দিই, কিন্তু কোথাও না কোথাও তারা আরও বড় ভূমিকা পালন করতে ফিরে আসে। হ্যাঁ, বিজেপি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে উচ্চ বর্ণের খ্রিস্টানদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে আসছে। ঐতিহ্যবাহী সিরিয়ান খ্রিস্টানরা আছেন যাদের উচ্চ বর্ণের বলে মনে করা হয়, যদিও তারা সবাই উচ্চ বর্ণ থেকে ধর্মান্তরিত ছিলেন না। কিন্তু পর্তুগিজ এবং প্রোটেস্ট্যান্ট ধর্মান্তরিতরাও আছে যারা মূলত নিম্ন বর্ণ থেকে এসেছে। এখন যদিও বিজেপি এই চেষ্টাটা করছে, এবং যেহেতু চার্চ একটা শক্তিশালী প্রতিষ্ঠান যার প্রচুর ধরা যাক শিল্প, বাইরে থেকে আসা অনুদান এবং এছাড়াও শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না। ঠিক আছে? সেটাও বোঝা যায়। তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নিজেদের জায়গা বানানোর চেষ্টা করে চলেছে, এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কৃষাঙ্গী নামক একটি প্রান্তিক গোষ্ঠীর উত্থান হয়েছে যারা ইসলামের হিংসাত্মক বিরোধিতার প্রচার করে সভ্যতার সংঘাতের তত্ত্ব এবং এই জাতীয় আরও অনেক কিছু। কিন্তু বিজেপি যখনই সম্পর্ক ভালো করার চেষ্টা করে, উত্তর ভারতে কিছু একটা ঘটে যায়। খ্রিস্টানদের উপর হামলা হয়, চার্চের উপর হামলা হয়, এবং মালয়ালি পাদ্রীরা বা নানরা সেখানে কাজ করছেন। তাই কেরালায় এর প্রতিক্রিয়া হয়। তারা যে কাজই করে উত্তর ভারতের কেউ না কেউ তা নষ্ট করে দেয়। তাই শেষ পর্যন্ত যখন সবটা মিলিয়ে দেখা হয়, খ্রিস্টানদের মধ্যে বিজেপির সমর্থনের ভিত্তিও অত্যন্ত সীমিত। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনার এখনই একটা বড় মিটিং আছে, কিন্তু এটা সত্যিই খুব আকর্ষণীয় ছিল। আপনাকে অনেক ধন্যবাদ।